নমস্কার, রেনেসার পক্ষ থেকে বলছি। রেনেসার নবতম প্রয়াস অনুভবে রেনেসা একটি অনলাইন ভিত্তিক নাট্য আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী সত্য ভাদুরী। তার সঙ্গে আলোচনায় সহযোগিতা করেছেন আরেক নাট্য ব্যক্তিত্ব শ্রী সুনীল মিত্র। অনুষ্ঠানটি পূর্বে রেকর্ডিং করা, আজ প্রকাশ করা হলো। আসুন শুরু করা যাক। অনুভবে রেনেসা আজ প্রথম পর্ব। এই করোনা অতিমারির কালে সাময়িকভাবে সবকিছু বন্ধ থাকলেও চিরকাল তো কোনো কিছুই থেমে থাকতে পারে না। তাই এই সময়ে দাঁড়িয়ে রেনেসা একটি নাট্য প্রশ্নোত্তর পর্ব শুরু করলো আজ, এই শিরোনামে অনুভবে রেনেসা 2020। আজ আমার সঙ্গে আছেন শেষ পত্রিকার সম্পাদক শ্রী সত্য ভাদুরী মহাশয়, যিনি একাধারে যেমন শেষ পত্রিকার সম্পাদক, আর তাঁরই সম্পাদনায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি থেকে প্রকাশিত হয়েছে বাদল সরকার বিশেষ সংখ্যা, শম্ভু মিত্র জন্মশতবর্ষ পূর্তি সংখ্যা। এছাড়াও মিনার্ভা থেকে প্রকাশিত হয়েছে গিরিশ কথা। তারই কর্মকাণ্ডের মধ্যে রয়েছে তারই সম্পাদনায় সবিশেষ গ্রন্থ আন্তন চেখভ বিষয় নাটক। একটা সময়ে আনন্দবাজার, দেশ সহ এবং বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নাট্য সমালোচনা করেছেন, নাট্য গ্রন্থ সমালোচনা করেছেন। মৌহারি থেকে প্রকাশিত শেষ নির্বাচিত প্রবন্ধ সংকলনের 2টি খণ্ডের তিনি সম্পাদনা করেছেন। একাধিক নাটকের অনুবাদও তিনি করেছেন। এর মধ্যে সবিশেষ উল্লেখ্য ইন্দিরা পার্থসারথীর অওরঙ্গজেব, হেনরিক ইবসেনের হোয়েন উই ডেড অ্যাগেন। এছাড়াও তিনি লিখেছেন ধ্রুবা। এ প্রসঙ্গে বলে নেওয়া ভালো, ধ্রুবা প্রযোজনা হয়েছিল থিয়েটার প্ল্যাটফর্মের ব্যানারে এবং দেবাশিস রায়ের নির্দেশনায়। হ্যাঁ, কাহিনীটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সম্ভবত। যাই হোক, এছাড়াও অমরগাথা এবং ছোট নাটক গ্রাস, যেটি বিভিন্ন মঞ্চে কালমুকুর নিয়মিতভাবে অভিনয় করেছেন। একাধিক পুরস্কারে সত্য ভাদুরী ভূষিত, তার প্রত্যেকটি মূল্য সমান। এই পর্বে আরও একটি কথা বলে নেওয়া অত্যন্ত জরুরি। তিনি 22-23 বছরে, মানে সেই কৈশোরে, হ্যাঁ, তিনি নাটকে পদার্পণ করেন। সেই সময় তার প্রথম নাটক সব চরিত্র কাল্পনিক এবং দর্পণে মুখোমুখি। এই দর্পণে মুখোমুখি নাটকটি শান্তিপুর পদাতিক অভিনীত করেছে বহুবার। হ্যাঁ, সব চরিত্র কাল্পনিক সেটাও করেছেন সম্ভবত। এই সুদীর্ঘ প্রায় 50টা বছরের কাছাকাছি আমাদের নাটকের আঙিনায় কাটিয়ে দিলেন শ্রী সত্য ভাদুরী, যেটা ভাবতে সত্যি অবাক লাগে এতদিন টিকে থাকে। আমরা এবার তাহলে সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আচ্ছা সত্যদা, আপনি দীর্ঘদিন যাবৎ শেষ পত্রিকা প্রকাশ করে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে। আপনার কাছে আমার প্রশ্ন, থিয়েটার আন্দোলনের সঙ্গে পত্রিকার ভূমিকাটা ঠিক কোথায়? কিভাবে কমিউনিকেট করছে নাটকের দর্শকের কাছে থিয়েটার পত্রিকা? এ প্রসঙ্গে যদি আমাদের নাট্যবন্ধু এবং দর্শক শ্রোতাদের যদি আপনি বিস্তারিতভাবে কিছু বলেন, তাহলে তারা উপকৃত হবে। নমস্কার আপনাকে। নমস্কার। নমস্কার। রেনেসা আজকে যে আমাকে সাক্ষাৎকার নিচ্ছে তার জন্য রেনেসার কর্ণধার অলোককে আমার ভালোবাসা প্রীতি। সাক্ষাৎকারটি যিনি
যন্ত্র নিয়ে গ্রহণ করছেন আমাদের সামনে, সেই সৌরভকে আমার ভালোবাসা। যে কোনো পত্রিকা শিল্প সাহিত্যের, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাই প্রোডাক্ট, অর্থাৎ নাটক যেভাবে চলছে তারই প্রতিফলন ঘটে পত্রিকায়। লেখকরা যখন আসেন, লেখেন, নাট্যকার, প্রবন্ধকার নতুন নতুন যখন কথা বলেন, তখন তারও একটা অধিকার সৃষ্টি হয়। খুব সচেতনভাবে যে স্যাস আমরা করেছিলাম তা নয়, আন্দোলন করব বলে করেছিলাম এ কথা একদমই নয়। তার কারণ 1982-83 নাগাদ আমরা প্রথম স্যাস থেকে একটি নাট্য প্রযোজনা করি, পুরোপুরি পেশাদারি ভঙ্গিতে। এর পরিচালক ছিলেন অভিজিৎ লাহিড়ী, যিনি এনএসডি থেকে পাশ করে এসেছিলেন। আমি তখন আগরপাড়াতে থাকি। এনএসডি থেকে এসে অভিজিৎ আমার সঙ্গে যোগাযোগ করেন একটি ইংরেজি অনুবাদ নিয়ে, হ্যান্ডফুল অফ ডাস্ট। এটা অ্যাকচুয়ালি একটা পুলিশ ড্রামা। ওই ইংরেজি অনুবাদের উপর ভিত্তি করে আমরা তার অনুবাদ করি, তর্জমা করি বাংলাতে। নাটকটির নাম হয় খোলামকুচি। এতে আজকের যারা খুব প্রতিষ্ঠিত তাদের মধ্যে অনেকেই অভিনয় করেছিলেন, যেমন সুদেষ্ণা, ঈশিতার নাম আমার এখন মনে পড়ছে। নাটকটি 5-6টা রজনী যাকে পরে একেবারে হাউসফুল হয়, পত্র পত্রিকাতে চূড়ান্ত প্রশংসা পায়, কিন্তু তারপর নাটকটি সে অর্থে আর দর্শক সমাগম হয় না। এর ফলে স্যাস প্রচুর আর্থিক লসের মধ্যে পড়ে। তখন যারা হিতাকাঙ্ক্ষী ছিলেন, যেমন ঈশিতার বাবা মদন মিত্র মহাশয়, তিনি তখন ছিলেন আজকালের সম্পাদক। আমাদের নাটক দেখতে এসেছিলেন গৌর কিশোর ঘোষ। তাদের এটা ভালো লাগে না। তারা তখন বলেন, নাটক যদি পারো ভবিষ্যতে করবে, কিন্তু এই লসটাকে পূরণ করার জন্যে তোমরা একটা পত্রিকা বের করো, আমরা যতটা পারি বিজ্ঞাপনের মাধ্যমে তোমাদের সাহায্য করব। বাহ, সেইভাবেই কিন্তু শেষে শুরু হয়। প্রথমে খুবই চুটি ছিল পত্রিকাটা। আস্তে আস্তে তখন মূলত আমার মনে হয় যে এটাকে একটা পূর্ণাঙ্গ পত্রিকার রূপ দিতে হবে, কারণ অভিজিৎ তখন চলে যায় আবার নিজের কাজের জন্য দিল্লিতে, এবং সে এখন দিল্লি টিভির একজন বিশিষ্ট অভিনেতা। এই করতে করতে আমরা তখন একটা জিনিস আমি বুঝতে পারলাম যে নাটক করতে গেলে নাটকের সমস্ত ব্যাপারটা জানতে হবে, এবং জানার প্রয়োজনে আমরা আমাদের যেটুকু ক্ষমতা, যতটুকু ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী আমরা বিভিন্ন লেখকের কাছে দ্বারস্থ হলাম, এবং তারা আমাদের পূর্ণভাবে সহযোগিতা করলেন। আমাদের পত্রিকাতে আমি আলাদাভাবে কারোর নাম এখানে করব না, তার কারণ কার নাম করতে পারবো না, ভুলে যাব, এটা নিয়ে একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। শুধু এইটুকু বলতে পারি, স্যাস পত্রিকাতে ভারতবর্ষের প্রথম সারি প্রত্যেকের লেখা প্রায় যেমন অনুবাদের মাধ্যমে ছাপা হয়েছে, তেমনি কলকাতার প্রথম সারির লেখকরা স্যাসকে লেখা দিয়ে এসছেন, এবং তরুণ প্রজন্মের যারা যারা ভবিষ্যতে আরও আজকে প্রতিষ্ঠা পেলেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠা পাবেন, তাদেরও স্যাস লেখা ছেপেছে। এইভাবে আমরা 14 সাল পর্যন্ত, 83 থেকে 2014 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা পত্রিকাটা বের করেছিলাম। পরে আমার নিজের কাজের জন্য বছর 3 বন্ধ ছিল, সেটাও নাটকের কাজ। আবার 2019 সাল থেকে পত্রিকা বের করে আসছি, এবং 2020-এ আশা করি নভেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে আমরা স্যাস বের করতে পারবো। আমার কথা বারবার, নাটকে যা হবে তার চালচিত্রটাই প্রকাশ করবে স্যাস। স্যাস কোনোদিন কোনো রকম পার্টিজান মানসিকতা ধারেনি। সে যেমন সৌম্য মিত্রকে শ্রদ্ধা করেছে, তেমনই শ্রদ্ধা করেছে উৎপল দত্তকে, বাদল সরকারকে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে, বিজয় তেন্ডুলকরকে, গিরিশ কান্ডারকে।
স্যাস প্রসেনিয়ামকে ব্যক্তিগতভাবে সত্যবাদী ভালোবাসলেও নন প্রসেনিয়ামে যারা কাজ করেছেন, যেমন প্রবীর গুহ, বাদল সরকার, এদের লেখা কিন্তু স্যাস সসম্মানে চেপেছে। এইভাবে চলে আসছে। স্যাসে কোনোদিন সরাসরিভাবে সরকারি কোনো অনুদান স্যাস পায়নি, চেষ্টাও করেনি। কিন্তু ক্ষুদ্র পাঠক গোষ্ঠী, আমি বিশ্বাস করি মাইনরিটি সেকশন অফ পিপুল থিয়েটার দেখেন, তেমনি তারা স্যাসকে প্যাট্রোনাইজ করেছে বন্ধু বান্ধবরা। এই করতে করতে স্যাস চলছে, আশা করি চলবে। আমি না থাকলেও চলার দ্বিতীয় জেনারেশন আমাদের তৈরি হয়ে গেছে। অসীম চট্টরাজ আমাদের সহ সম্পাদক হয়ে গেছেন গত বছর থেকে। এছাড়া আমাদের প্রচুর ছোট ছোট ভাইরা, যেমন দীপঙ্কর, রাজীব, গুঞ্জন, নীলাভ, এরা পাশে এসে দাঁড়িয়েছেন। আর আপনি সুনীলবাবু, আপনি তো প্রথম থেকেই আমাদের প্রচ্ছদ যবে থেকে আলাপ হয়েছে করছেন। এসব মিলে জুলে স্যাস এগিয়ে চলেছে, এইটুকু বলতে পারি। বাহ, হ্যাঁ। আচ্ছা সত্যদা, এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা হচ্ছে এই যে ধরুন একটা বিশাল বিপর্যয়ের পরে সমাজের নানা ক্ষেত্রে নতুন নতুন ভাবনার সৃষ্টি হয়। সে সাহিত্য হোক, ছবিই বলুন, চলচ্চিত্রই হোক, কবিতাই হোক, অথবা গল্প, উপন্যাস আর নাটকই বলুন। এই সময়ে দাঁড়িয়ে বললাম এই কারণে যে এইগুলি তো সবই সময়ের কথা বলে। তাই আমার প্রশ্ন, এমনই সময় কিরকম নাট্য প্রযোজনা হওয়া উচিত বলে আপনার মনে হয়? আর সেই সঙ্গে একজন দায়িত্ববান নাটককারের কি ধরনের নাটক রচনা করা উচিত, যেহেতু আপনি নিজেও একজন নাটক দেখিয়ে। এই সময়টা বললাম এই কারণে, শুধুমাত্র করোনা অতিমারি নয়, সামগ্রিকভাবে ভারতবর্ষের যে চালচিত্র আজকে, সে অর্থনীতির ক্ষেত্রেই বলুন আর ধর্মীয় জিগিরি বলুন, হোয়াট এভার, আপনার মতামতটা যদি জানা যায় তাহলে পরে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা উপকৃত হয়। হ্যাঁ, প্রথমে একটা কথা বলি, এই অতিমারি যাকে আমরা করোনা বলছি, যখন শুনি এটা ম্যানমেড একটা দেশ এই ভাইরাসটাকে ছড়িয়েছে, তখন লজ্জায় মাথা নিচু হয়ে যায়। তার কারণ সে দেশ এখন খুব গর্বিত দেশ। শুনেছি চীন ছড়িয়েছে। এরকমভাবে নৃশংস মানুষকে নীরবে মেরে ফেলার পরিকল্পনা যারা করে, যদি সত্যিই চীন করে থাকে, সংবাদ তাই বলছে, তাহলে সেই সরকারের সঙ্গে আমার মনে হয় পৃথিবীর কোনো সরকারের যোগাযোগ রাখা উচিত নয়। কারণ এই ধরনের এত মানবিক একটা কাজ সে কি করে করতে পারে অর্থনৈতিক স্বার্থে, আমি জানি না। দ্বিতীয় কথা, একটা কথা বলি, করোনা মহামারী আমাদের ঘরবন্দি করে রেখেছে, এটা সত্যি কথা। এমন কোনো রোগের আগে আসেনি যে শুধু ঘরবন্দি, রোগ অনেক হয়েছে, প্লেগ হয়েছে, আমরা জানি একাধিক কলেরা হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে। কিন্তু আমরা বলতে নেই 7 থেকে 8 মাস ঘরবন্দি। আর আমাদের যাদের বয়স হয়েছে তাদের তো বাড়ির লোক বেরোতেই দিচ্ছে না। এর ফলে আমাদের কথা নয়, ছেড়েই দিলাম, বয়স্ক মানুষ হয়ে গেছে আমরা। এরপরে কত ছেলে মেয়ের চাকরি চলে গেছে। অর্থনীতিবিদরা বলছেন যে 25 থেকে 30 কোটি লোক শুধুমাত্র ভারতবর্ষে বেকার হবে, তা নাহলে ছদ্মবেশী বেকার হবে। এর চাপ পড়ছে কিভাবে দেখুন। অদ্ভুত লাগে যখন দেখি ট্রেনটা চলছে না, এদিকে পুজোর সময় শপিং মলে মানুষ কাতারে কাতারে গিয়ে ভিড় করছে, জুতো কেনার জন্য ভিড় করছে, এখানে ওখানে ভিড় করছে। কিন্তু ট্রেনটা চললে বাসে বাদুর ঝোলা হয়ে আসছে, চোখের সামনে দেখেছি, এর কোনো মিথ্যে কোনো কথা নয়। এখানে ট্রেনটা চললে যারা কলকাতায় এসে প্রতিদিন কিছু কাজ করতে পারে তাদের কাজ নেই। চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি, এক। দ্বিতীয় কথা, ভারতবর্ষ হচ্ছে সংবিধানের দিক থেকে আমরা জানি ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র, কিন্তু সেই ধর্ম নিরপেক্ষ একটা দেশ কিভাবে ভৌতবাদের
একেশ্বরবাদকে চালু করার জন্যে চেষ্টা চালিয়ে গেছে। একদিকে হিন্দু ধর্মের যেমন চেগির চালানো হচ্ছে, তেমনি তারই প্যারালালি আমাদের রাজ্যে অন্যভাবে সংখ্যা লঘু যে সম্প্রদায় তাকেও কিন্তু একরকম ভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে। ওসব দুদিক থেকেই অবস্থাটা চূড়ান্তভাবে বিপজ্জনক। কারণ আমরা জানি ধর্ম মানুষকে সবচেয়ে নৃশংস করে দেয়। এ সমস্ত ধর্ম জিগির তোলে মানুষকে খুন করে। সবচেয়ে বেশি খুনোখুনি হয়েছে ধর্ম থেকে, ইতিহাস তার প্রমাণ করে। এই সময়ে অন্যকে কি করবেন আমি জানি না, এসব ব্যাপারে সচেতন হয়ে নাটক লিখতে হবে। তবে সরাসরি রিয়ালিস্টিক ফর্মে এই ধরনের নাটক করলে আজকাল হবে না। তার কারণ টিভি এই মিডিয়ামটা যেভাবে সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে, এর থেকে আমরা নৃশংসভাবে দেখাতে পারবো না। আমার কথা হচ্ছে এটা কেন ঘটছে, কোথায় আমাদের পাপ, কোথায় আমাদের বীজ, কোথায় আমাদের এখনো শিক্ষিত মানুষের মধ্যেও এর বীজ লুকিয়ে আছে, সেগুলো যদি ভেতর থেকে ঠিক করে আনা হয়। এসব নিয়ে নাট্যকাররা নিশ্চয়ই ভাবছেন যে তার প্রমাণ আমাদের সামান্য শেষ পত্রিকাতে আগামী দিনে দুটি লেখাতে থাকবে, দুটি নাটকে। আর আরেকটা কথা হচ্ছে আধিপত্যবাদ। আমি এক গণতান্ত্রিক দেশের অপরের মতকে পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে মুখ। এ সময়ে এসবের ব্যাপারে সোচ্চার নাট্যকাররা হুঁশছেন দেখতে পাচ্ছি তাদের নাটক, এবং তারা তাদের পথ ঠিক করে নেবেন। আমি বারবার বলছি নাটক আমি লিখি, কিন্তু নাটক লিখি বলে আমি নাটককার নয়। কারণ আমি যে সমস্ত নাটক দেশ বিদেশে পড়েছি সে অনুযায়ী আমি বলতে পারি সেখানে আমার ভূমিকা খুবই নগণ্য। আমি খুঁজি সেই নাট্যকারকে, যে নাট্যকার এ সমস্ত ভেতর থেকে লিখে বের করতে পারবেন। তারা যদি আমাকে প্রকাশ করার সুযোগ দেন, শেষ পত্রিকা ধন্য হয়। কারণ সময়টা সত্যি খুব খারাপ। এত ধর্ম 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 চারিদিকে, এ আমাদের খুব বিপদে ফেলে দিচ্ছে, এইটুকু আমি মনে করি। হতে আমি দিতে পারি না। যে কোনো শিল্পী তার কাজই হচ্ছে নিজের মতন করে জগৎ জীবনকে দেখা। আর আরেকটা কথা, ফতেয়া দিতে গেলে যারা দিয়ে এসছেন দেখা যাচ্ছে তাতে এক ধরনের নাটক হয়ে যায়, এক ধরনের। 50 থেকে 60 থেকে 70-এ আমরা দেখেছি একই ধরনের নাটক। অতএব নাটকের বৈচিত্র্য আনতে হবে, বিষয়ের মধ্যে আরো গভীরতা আনতে হবে, বিন্যাসে আরো অন্যরকম করতে হবে, যাতে পরিচয় পাওয়া যায় যে এটা এই নাট্যকারের লেখা। এবং ভাষাতে নতুন ভাষা তৈরি করতে হবে নাটকের, এইটুকু আমি মনে করি। আচ্ছা, মানে খুবই ভালো লাগলো। এবার আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, যে প্রশ্নটা অবশ্যই ঐতিহাসিক প্রশ্ন, হ্যাঁ, এবং খুব জরুরি প্রশ্ন। এগুলোর মূল্যায়ন হওয়ার খুবই জরুরি আছে বলে আমার মনে হয়। গত শতকের 60-এর দশকের গ্রুপ থিয়েটার আর আজকের গ্রুপ থিয়েটার, এর মধ্যে কি অনেক তফাৎ ঘটে গেছে? যদি ঘটেই যায় তাহলে তার সম্ভাব্য কারণগুলি কি? সেটাতে কি অর্থনীতি যুক্ত আছে? আমার তো মনে হয় অবশ্যই অর্থনৈতিক দৃষ্টিকোণটা যুক্ত আছে। আপনি যদি এ প্রসঙ্গে কিছু বলেন। না, অর্থনীতি, গ্রুপ থিয়েটার সে অর্থে অর্থনীতির জন্য এসব কাজ করেছে এমনটা ভাবার খুব একটা কারণ আছে বলে আমি মনে করি না। আমি একটা জিনিস লক্ষ্য করি যে গণনাট্য যেভাবে শুরু হয়েছিল, কিছু শিল্পহীন মানুষ যদি তাকে অহংকার না দেখাতো, গণনাট্যের পথ ধরেই যদি আমাদের থিয়েটারটা চলতো, তাহলে একটা জায়গায় এতদিন পর নিঃসন্দেহে থিয়েটারটা পৌঁছতো। কিন্তু আস্তে আস্তে দেখা গেল এই থিয়েটারটা বাবু বিদেশের থিয়েটার হয়ে গেল, মধ্যবিত্ত মানুষের থিয়েটার। এবং মধ্যবিত্ত মানুষের এই যে থিয়েটারটা হয়ে গেল, একমাত্র সৌম্য মিত্র অন্যভাবে ভেবেছিলেন। কিন্তু 60-70 দশকে যেহেতু মার্ক্সবাদ চূড়ান্তভাবে কার্যকরী হয়েছে, তার একটা অধিকার রাজনীতির চূড়ান্ত ছিল, নাটকগুলোও দেখা গেল সেই পদই পদাঙ্ক করল। কেউ সিপিআইকে সমর্থন করলো, কেউ সিপিএমকে সমর্থন করলো, কেউ নকশালকে সমর্থন করলো।
আমার প্রশ্ন কিন্তু এখানে একটাই, তারা যদি দর্শনগত জায়গা থেকে মার্ক্সীয় দর্শনকে তারা বিশ্বাস করতেন, তাহলে আজকে এইভাবে ছন্নছাড়া হয়ে গেল কেন? দ্বিতীয় কথা, গ্রুপ থিয়েটার তখন চলতো, তার অনেকগুলো কারণ ছিল। তখন মানুষের এত চাহিদা ছিল না, মানুষ তখন অসম্ভব কম পয়সায় জীবন কাটাতে পারত। এখন বাজার ভয়ঙ্কর রকমভাবে চড়া। এখন ছেলেমেয়েরা যারা গ্রুপ থিয়েটারে আসবে, তাদের যাতায়াত খরচাটাই যে পরিমাণ আসে, এখানে অধিকাংশই কলকাতার বাইরে থেকে আসে তরুণরা, সেই টাকাটা দেওয়ার মতন ক্ষমতা গ্রুপ থিয়েটারে নেই। আবার অনেক সময় দেখা যায় তাদের নামে স্যালারি তোলা হচ্ছে, কিন্তু সেই স্যালারি পুরো টাকাটা পর্যন্ত তাদের দেওয়া হচ্ছে না। এই আমি একটি দলে ছিলাম, খুবই নাম করা দল সেটা সেই সময়, সেখানে আমি কিছুদিন ক্যাশবুক লিখেছি এবং আমি দেখেছি, মানে এই যে আজকে হচ্ছে না তা নয়, এই পাপটা কিন্তু আছে। যারা বলে সমস্ত জায়গা থেকে, যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমরা, মানে থিয়েটারের লোকেরা, তারা এই দুর্নীতিটাকে কেন প্রশ্রয় দিচ্ছে? পরোক্ষে তারা এটা নিয়ে বলতে পারেন সরকারকে যে আমাদের এই টাকাতে চলছে না, আমরা এই জন্য আন্দোলন করতে পারি। তাহলে যে ছেলেটা খুবই মধ্যবিত্ত ঘর থেকে ছেলেগুলো আসে, তাহলে সেই ছেলেগুলো বাঁচবে কি করে? গ্রুপ থিয়েটারে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, প্রসেনয়নের ক্ষেত্রে আমি বারবার বলছি, এই ছেলেগুলোকে কিভাবে বাঁচানো যায় তার চেষ্টা করা। এই বাঁচানো যায় চেষ্টা করতে গেলে প্রথমে তাদের প্রোডাক্ট, এটা এখন প্রোডাক্ট হয়ে গেছে, রাগ বললেও কিছু করলে না, এই প্রোডাক্টটাকে যেহেতু সেলেবল, কারণ আমি যে থিয়েটারকে বলছি তার টিকিট এখন 200-300 হচ্ছেই, তাহলে আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করব, দর্শক আমার নাটকটা দেখবেই। 2-4টে দল ছাড়া কলকাতা শহরের নাটক দেখে না। এই না দেখানো অনেকগুলো কারণ আছে। প্রথমে তারা ঠিক মতন পিআরও করতে পারে না, বিজ্ঞাপন দিতে পারে না, সংযোগ রাখতে পারে না। কিন্তু আমি নিজে মনে করি, মানুষ যেমন ঘেটু ফুল থেকে গোলাপ ফুলকে আলাদা করেছে, গোলাপ ফুল তো এসে বলেনি আমার গন্ধ ভালো, মানুষই কিন্তু তাকে আলাদা করেছে। রজনীগন্ধা ফুলকে আমরা যেমন আলাদা করেছি, তেমনি আমরা সুন্দর শিল্প এবং বিষয় এবং বিন্যাসে উপযুক্ত ভারসাম্য রেখে তৈরি করতে হবে। আর সময়ের জায়গাটা এটা অটোমেটিক্যালি চলে আসবে। একজন শিল্পী যখন নিজে এই সময়ের উপর বড় করছেন, তখন বেশি সময়ের উপর হ্যাংরানি করার তার দরকার নেই। তিনি সৎভাবে নিজের মতন করে লিখুন, একেবারে পুরোনো ধ্যান ধারণাগুলোকে ভেঙে দিন, দিয়ে দেখুন যে তার সঙ্গে কিসের টাসেল হচ্ছে। পরিবারের সঙ্গে আজকে টাসেল হচ্ছে, সমাজের সঙ্গে টাসেল হচ্ছে, রাষ্ট্রের সঙ্গে টাসেল হচ্ছে। কোনো বুদ্ধিমান বিবেকবান মানুষ এই সোসাইটিতে বাস করাটা একটা ভয়ঙ্কর হয়ে উঠছে। সেইটা ভেতর থেকে কেন হচ্ছে, এইটাকে যদি সুন্দরভাবে ভেতর থেকে শিল্পসম্মতভাবে তুলে ধরেন, এক। দ্বিতীয় কথা, এটা নাট্যকারের কাজ। দ্বিতীয় কথা, নির্দেশক তিনি যদি সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করেন। তৃতীয় কথা, অভিনেতারা যারা অভিনয় করছেন, তারা চরিত্রগুলোর বিভিন্ন শেপ, কারণ আজকে কোনো চরিত্রই গোল গোল হতে পারে না, বিভিন্ন যে লেভেল আছে, সে লেভেলগুলোকে যদি পরিষ্কার করতে পারেন, আধুনিক অভিনয়টা বড় জরুরি দরকার, সেগুলো যদি করতে পারেন, অর্থাৎ একটা অনন্ত সাধনার দরকার। এখানে একটা দুঃখ লাগে, অধিকাংশ নাটক দেখতে গেলে আমি শুধু দেহের কসরত দেখি, দেহ যেন মনে হচ্ছে জিমন্যাস্টিক হচ্ছে মনকে অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এক একটা জায়গার এক একটা নিজস্ব ধারণা আছে। বাংলা থিয়েটারে বাচিক জায়গাটা চূড়ান্ত ভালো ছিল, সে বাচিকের সঙ্গে দৈহিক মেলবন্ধন ঘটুক, কিন্তু বাচিকের উপর কোনো জুড়ি দেখা যাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে নাটকের সংলাপ, সেই সংলাপের মধ্যে যদি শৈল্পিক, যদি সাহিত্যের নিজস্ব গুণ না থাকে, নিজেরা যদি সে সংলাপ নাট্যকার সৃষ্টি না করতে পারেন, তাহলে তার স্বকীয়তা নষ্ট হয়ে যায়। এগুলো নিশ্চয়ই যারা করছেন তারা ভাববেন বলে আমার মনে হয়। বাইরে থেকে আমার জ্ঞান দেওয়ার কোনো রকম যোগ্যতা নেই। আমি শুধু সেসব নাটককে খোঁজ করি, যেহেতু একটা পত্রিকা বের করি, যে এসব নাটক ছেপে আমি ধন্য হব,
মানুষ পড়বে, করতে চাইবে। স্যাটের নাটক প্রচুর করেছে মানুষ, আরো করবে। নতুন নতুন নাট্যকার এভাবে দেখুন, তাহলে আমার ভালো লাগবে। আমি নতুন বলতে বুঝি একজন নাট্যকারের নিজস্ব জগৎ। খুব দামি কথা। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাই। আপনাকে একটা সুখবর দিই, সেটা হচ্ছে যে রেনেসা এবারে 50 বছরে পা দিতে ও চলেছে। বড় খবর, হাততালি দেওয়া খবর, চিৎকার করে ঘোষণা করার মতন খবর। এই সবাই অবশ্যই। একটা দল 50 বছর হ্যাঁ। কাজ করে যাচ্ছে। আপনি একটু ডিটেলস বলুন দর্শকদের। রেনেসার কিছু কাজ আমি দেখেছি, খুব যে বেশি দেখেছি তা নয়, মিথ্যা কথা হয়ে যাবে। আমার একটা জিনিস রেনেসার অলোকের ভালো লাগে, অলোকের সঙ্গে আমি একদিন আলাপও করেছিলাম। সে ভাষাটাকে ভাঙতে চাইছে। সে শুধু বাংলা ভাষার মধ্যে নাটক করতে চাইছে না, সে একটা সর্বভারতীয় প্রেক্ষিত ধরতে চাইছে। এটা আজকের দিনে খুব জরুরি। কারণ আমি যখন বাইরে যাব, তখন যদি আমি হিন্দি ভাষায় নাটক করে আমি দর্শক পাব। প্রথম কথা, আমার ক্লায়েন্ট দরকার, আমার ভোক্তা দরকার। আমি নিশ্চয়ই বাংলা ভাষায়, যেহেতু আমি বাঙালি, আমি বাংলা ভাষায় নিশ্চয়ই নাটক করব। সেটাকে অনুবাদের মাধ্যমে আমি আবার সেটাকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রভিন্সে আমি সেটা নিয়ে যাব। আমি জানি অলোক বা রেনেসা এটা করে। একটু থামাচ্ছি। এই প্রসঙ্গে আমার একটা অভিজ্ঞতার কথা বলছি। আমি রেনেসার একটা নাটক গার্দিশ, তার সেট ডিজাইন করেছিলাম। তাই গার্দিশ আমরা গেছিলাম সিকিমে অভিনয় করতে। শেষে আমাদের সব হল খুলে দিতে হয়েছিল, সমস্ত দরজা খুলে দিতে হয়েছিল। হল তো উপচে পড়ছি, সিকিমের যে স্থানীয় পুলিশ তারা পর্যন্ত ডিউটি ছেড়ে নাটকটা দেখছে, এত ভিড়, হল উপচে পড়ছে। তাহলে নিশ্চয়ই সেটা বাংলাতে সর্বভারতীয়, ছিল না? বাংলাতে ছিল না, হিন্দিতে ছিল। হ্যাঁ, সর্বভারতীয় প্রেক্ষিতটা আছে। এটাকে প্যারাকলাইজের দিক দিয়ে দেখলে হবে না। আমার দেশটাকে যদি জানতে হয়, আমরা বাংলা ভাষায় নিঃসন্দেহে, কারণ বাংলা আমার মাতৃভাষা, হ্যাঁ। তাকে ছেড়ে আমি কিছু করব না। কিন্তু আমি শুধু বাংলা ভাষার মধ্যে আজকের দিনে আর সীমাবদ্ধ থাকবো না। আবার ইংরেজি নিয়েও লাফালাফি করার দরকার নেই, কারণ ভারতবর্ষের কটা মানুষ ইংরেজিতে কথা বলে। হিন্দিটা কমন হয়ে গেছে, কেন হয়ে গেছে সেই বিতর্কের মধ্যে আমরা যাচ্ছি না এখন, সেটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু আমি আমার নাটককে, আমার চিন্তাটাকে যদি বিদেশে, মানে অন্য প্রভিন্সে নিয়ে যেতে পারি, দেখুন কত সুন্দর হয়। ধরুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় বা আজকের দিনে আধুনিক যারা লেখক, ধরুন রবিশঙ্কর বল, তার একটা নাটক অত্যন্ত পাওয়ারফুল একজন লেখক রবিশঙ্কর বল, অতি অল্প বয়সে মারা গেল। আমার অসম্ভব ভালো বন্ধু ছিল, তার লেখা তো ঈর্ষণীয়। তাদের না লেখা, আমি শুধু রবিশঙ্কর বলছি, কারণ আরো অনেক আছেন, তাদের লেখাগুলো যদি হিন্দিতে করি, বা কোন একজন নাট্যকার একটা নাটক লিখলেন এবং সেখানে যদি আমি একটু পুরাণের দিকে যাই, আমি একটুখানি ফোকেন, আমি যদি একটুখানি লোককথাকে ভিত্তি করে আধুনিকভাবে সেটাকে বিন্যাস করতে পারি। কারণ বারবার একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে বিষয়টা আন্তর্জাতিক হোক, কিন্তু বিন্যাসটা যেন দেশজ। এই দেশজ বিন্যাসটা করার ক্ষেত্রে আমাদের থিয়েটার একটু পিছিয়ে আছে। এইগুলো যদি আমরা করতে পারি, তাহলে নিঃসন্দেহে দর্শক নেবেই। কারণ দর্শক এমন কিছু নয়, দর্শকও তো আমার মতন চিন্তা করছে ধর্মটাকে দিয়ে। দর্শককে তো, আর আমি একমাত্র শিক্ষিত, এভাবে জ্ঞান দেওয়ার তো কোনো কারণ নেই। আজকে লোকটা চাকরি যাচ্ছে, সে তো বুঝতে পারছে অর্থনীতিটা কি। আজকে যে ছেলেটা, এই যে আজকে আমাদের সৌরভ বললো, দাদা আমি ওখান থেকে ব্যবসাটা করতেই পারছি না, ব্যবসাটা বন্ধ। তা এখানে সৌরভ কি নিজে বুঝতে পারছে না এই গল্পটা কেন বন্ধ হচ্ছে? যদি সৌরভের কাছে যায় বা সৌরভের বন্ধুর কাছে যায়, যতই সে আজকের আধুনিক ছেলে হোক, সে এটাকে গ্রহণ করবে না, আমি বিশ্বাস করি না। গ্রহণ করবে। প্রথম কথা হচ্ছে, এক ধরনের জ্ঞান দিয়া থিয়েটার হয়েছিল বাংলা থিয়েটার। এই জ্ঞান দেওয়াটা আলাদা করে নয়, যখন শিল্পসম্মত ভাবে একটু হাসি খুশির মধ্যে দিয়ে যদি কথাগুলোকে বলা যায়, খুব গম্ভীর করে না, এগুলো শক্ত কাজ যদি করা যায়, তাহলে সেই নাটক মানুষ নেবে। অতএব রেনেসা এই কাজটা আমার সবচেয়ে ভালো লাগে, যে সে শুধু নিজেকে ইয়ের মধ্যে কনফাইন করতে চাইছে না। এটা একটা বড় কাজ। রেনেসার কর্ণধার অলোককে, আবার সৌরভের মতন ছেলেরা যারা আছে, এখান থেকে আমি তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
খুঁজতে খুঁজতে ঠিক পথ পেয়ে যাবে, আর কিছু নয়। তাহলে আজকে আমরা একজন বিশিষ্ট মানুষের নিলাম, সাক্ষাৎকার নিলাম। আর নভেম্বরে আমাদের তো স্যাস বেরোচ্ছি, আমাদের দর্শক বন্ধুরা আমাদের যেখানে যেখানে স্যাস দেয়া হয়, অর্থাৎ পাতিরাম, ধ্যানবিন্দু, সেখানে খোঁজ নেবেন, স্যাস পাবেন। খুব ভালো পত্রিকা হচ্ছে। আর আজকে এই বলে দর্শক বন্ধুদের রেনেসার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। একদম ভেতর থেকে একটা কথা এবার বলি, সাক্ষাৎকার আমি দিইনি তা নয়, দিয়েছি, কাগজেও দিয়েছি, অন্য জায়গাতেও দিয়েছি। তবে এই যে কথায় কথায় যে নাট্য ব্যক্তিত্ব বলা হয়, আমি বিনীতভাবে নয়, আমার অক্ষমতার কারণে বলি যে আমি সে নাট্য ব্যক্তিত্ব নয়। কারণ একজন ব্যক্তিত্বে কি করেন, চলমান পথটাকে সরিয়ে নিয়ে যেতে পারেন, সেরকম কাজ সত্য ভাদুড়ী করেনি। সত্য ভাদুড়ী একটা পত্রিকা সম্পাদনা করেছে, এবং এই সম্পাদনাটা কেউ তাকে দেয়নি, বলেনি যে তুমি যোগ্য, তুমি করো। তার মনে হয়েছিল, সে করেছে, করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে। আমি শুধু একটা কথা বারবার বলি, যারা থিয়েটার এখন করবেন এই সময়ে, করোনা তো একটা জিনিস আমাদের দিয়েছে, নিজেকে নিজের সঙ্গে বসিয়ে ভাবতে। আমরা তো এত অনন্ত ভাবার সময় পাইনি নিজের সঙ্গে, মানে আর আছে না, আর কি আছে তত নিজের সঙ্গে বোঝাপড়ার মতো। বেশ কিছু থিয়েটার আমরা আগে দেখেছি 60-70 দশকে, যেগুলো কিন্তু মনকে রাঙায়নি, শুধুমাত্র বসনকে রাঙিয়েছে। সময় আসুক মনকে রাঙানোর, সেই থিয়েটার রেনেসা করুক, আরও 5 জন করুক। আমরা দেখি, আমাদের কাজ হচ্ছে তাদের কাজকে তুলে ধরা যতদিন পত্রিকায়। আমরা কথা দিচ্ছি সে কাজ আমরা করব, করেও এসছি। হয়তো সকলের কাছে যেতে পারিনি, সেটা আমার অক্ষমতা, কেন বছরে একটা করি, দল মানে লোক সংখ্যা কম, আর্থিক অবস্থা কম। আর আজকের দিনে যাও বা বন্ধু বান্ধবরা আমরা চাকরি করতাম, সেই বিজ্ঞাপনটাও কমে গেছে। ফলে যেভাবে চলছে, তবু আমরা চেষ্টা করব। যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, সেটা আমাদের অক্ষমতা, তাদের নয়। ঠিক আমরা আস্তে আস্তে এ কথা আমরা দিতে পারি, যারা ভালো কাজ করেন স্যাস নিশ্চয় তাদের কাছে পৌঁছবে। স্যাসের সম্পাদনাতে গত বছর থেকে আরেকজনের লোকের নাম যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে অসীম চট্টরাজ। আপনারা জানেন, ভালো লেখেন তিনি, এবং তিনি আমার থেকে বয়সে ছোট। অতএব আস্তে আস্তে আমি তো বয়সের কারণেই সরে যেতে হবে, অসীম নিশ্চয়ই দায়িত্ব নেবেন। সঙ্গে আরও আছে দীপঙ্কর, গুঞ্জন, আমাদের রাজীব, নীলাভ অত্যন্ত ভালোভাবে আমাদের সাহায্য করে চলে। নীলাভ চট্টোপাধ্যায় আপনি জানেন, থিয়েটারে খুবই পরিচিত ছেলে। এদের সকলকে নিয়ে স্যাস চলবে। আমাদের বিশিষ্ট বন্ধু রতন আছেন, হর আছে, বিপ্লব আছে, এরা স্যাসকে নিয়ে ভাবে। সুনীলদা দীর্ঘদিন ধরে স্যাসের সঙ্গে যুক্ত। আমরা মনে করি যতদিন স্যাস বের করবো, সুনীলদাই আমাদের প্রচ্ছদ করবেন। এই কথা বলি, রেনেসা আরও বারবারন্ত হোক, রেনেসা তাৎপর্যপূর্ণ নাটক করুক, থিয়েটারের মঙ্গল হোক। থিয়েটার থাকলে আমরা আছি, থিয়েটারই যদি না থাকে আমরা আর কীভাবে থাকবো। এই অতিমারি কেটে যাক, ফলে আবার আলো করুক, চেয়ার ভর্তি হয়ে যাক, ওই 50 জন 60 জন নয়, গম গম করুক থিয়েটার, ছেলেপেলেরা হৈ হৈ করে নাটক করুক। এই বলে আপনাদের সকলকে আমার অন্তর থেকে প্রাক শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করি।